আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবরে উল্লাসিত হয়ে উঠেছিল দিল্লি। সাউথ ব্লকে বয়ে যাচ্ছিল আনন্দের ঢেউ। ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার ছক বাস্তবায়ন হচ্ছে। সংগঠিত হচ্ছিল পলাতক ফ্যাসিস্ট ও তার সহযোগীরা। অনেকে দেশে ফিরে আসার পরিকল্পনা শুরু করেন। ভারতের গুজববাজ গণমাধ্যমে ইউনূস পালিয়ে যাচ্ছেন বলে টেলিভিশনে ঝড় তোলা হয়। সব পরিকল্পনা ভেস্তে যায় একদিনের মধ্যে। দেশের ভেতরে ভারতপন্থী রাজনীতিকদের এক করেছিল দিল্লি। সেনা প্রধানের নির্বাচন সংক্রান্ত বক্তব্যের পর এই ভারতপন্থী চক্রটি প্রচণ্ড আশাবাদী হয়ে ওঠে। তারা ভেবেছিলেন ইউনূস সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু না, পরিস্থিতি দ্রুত বদলে যায়। অস্থিরতা সৃষ্টির আরেকটি চক্রান্ত ব্যর্থ হয়। বিস্তারিত থাকছে রওশন মাহমুদের প্রতিবেদনে। রাজনৈতিক ইন্ধনে অরাজক পরিস্থিতির অবসান না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে হুমকি দিয়েছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তার এই মনোভাব জানানোর পর তোলপাড় শুরু হয় দেশে বিদেশে। রাজনৈতিক দলগুলো যোগাযোগ শুরু করে প্রধান উপদেষ্টা অফিসের সাথে। পশ্চিমা দেশগুলো সক্রিয় হয়ে ওঠে। সবাই বুঝতে পারে ইউনূস চলে যাওয়ার পরিণতি কী হতে পারে। দুইজন সিনিয়র উপদেষ্টা ৪৮ ঘণ্টা সময় নিয়েছিলেন এই বলে যে তারা চেষ্টা করে দেখবেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে পরিস্থিতি উত্তরণে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়। ড. ইউনূস ক্ষুব্ধ হয়েছিলেন রাজনৈতিক দলের ভেতর থেকে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ ও সেনা প্রধানের এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে। বিশ্লেষকরা মনে করছেন ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন আসে। প্রধান উপদেষ্টা তার অবস্থান সংহত করেন। উল্টো চাপে পড়ে ভারতপন্থী রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করে। এতে ভীত হয়ে পড়ে ভারতপন্থীরা। অপরদিকে ইসলামপন্থী দলগুলো স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা নির্বাচনের নামে ইউনূস সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগের তৎপরতার সাথে জড়িত হবে না। তারা প্রকাশ্যে সরকারকে সমর্থন জানায়। অপরদিকে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ শুরু করে। অতীতে তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ড. ইউনূসের সরকারকে টিকিয়ে রাখার জন্য এক ধরনের ঐক্য তৈরি হয়। বিএনপি ৩ জন উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেও সেনা প্রধানের বক্তব্যের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। দলের ভেতরে অনেক নেতা ইউনূস সরকারের ওপর চাপ প্রয়োগের যে কোনো প্রচেষ্টাকে ভুল সিদ্ধান্ত বলে মত প্রকাশ করেন। তৃণমূল পর্যায় থেকে একই রকম মত আসে। ফলে দলের মধ্যে ভারতপন্থী বামধারার নেতারা কোণঠাসা হয়ে পড়ে। এমন পরিস্থিতি বিএনপির পক্ষ থেকেও সরকারের সাথে দেখা করার জন্য চেষ্টা করা হয়। ২৪ মে সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে ৩ রাজনৈতিক দলের বৈঠকের আগে বিএনপি, জামাত ও এনসিপির নেতারা এক উপদেষ্টার বাসায় বৈঠকে বসেন বলে খবর পাওয়া যায়। এক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামাতে ইসলামী। একই সাথে ইসলামপন্থী দলগুলোকে মাঠে সক্রিয় করে জামাত। ফলে ভারতপন্থীদের মধ্যে হতাশা বাড়তে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের বড় একটি সংকটে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রাখতে জামাত এবার পর্দার অন্তরাল থেকে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছে। একটি সূত্র জানিয়েছে জামাত আমির দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেগম খালেদা জিয়ার সাথেও কথা বলেন। এদিকে ড. ইউনূসের সরকারকে প্রকাশ্য সমর্থন জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এমনকি তাদের দিক থেকে জানিয়ে দেয়া হয় ড. ইউনূসের নেয়া সংস্কার প্রক্রিয়ায় তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি। আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রতি পশ্চিমা দেশগুলোর জোরালো সমর্থনের বিষয়টি জানার পর ভারতপন্থীরা আরও হতাশ হয়ে পড়েন। একই সাথে সেনাবাহিনীর একটি অংশের মধ্য থেকে যে ধরনের অবস্থান নেয়ার চেষ্টা হয়েছিল তারা নিশ্চুপ হয়ে যায়।
তারা আশা করেছিল নির্বাচনের কথা বলে পশ্চিমা দু-একটি দেশ হয়তো তাদের সমর্থন জানাবে, কিন্তু তা হয়নি। সরকারের প্রতি দেশের ভেতর ও বাইরে থেকে জোরালো সমর্থন জানার পর বিএনপির মধ্যে থাকা ভারতপন্থীরা দলের মধ্যে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন। ভারতপন্থীদের ফাঁদে না পড়তে দলের শীর্ষ পর্যায় থেকে সতর্ক করে দেয়া হয়। রাজনৈতিক বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিগত সরকারের আমলে গুম খুনের সাথে জড়িত উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা, ভারতপন্থী কিছু গণমাধ্যম, বাইরে থাকা কিছু ব্যক্তি মূলত বিএনপির একটি অংশকে প্রভাবিত করে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল নেয়। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে উপদেষ্টা পরিষদের একজন বিতর্কিত উপদেষ্টাকে প্রধান করে সরকার গঠনের পরিকল্পনা করে। ছাত্র নেতারাও বিষয়টি জানতে পারে। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা সাফ জানিয়ে দেন, যদি ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদে না থাকে তাহলে অন্য কোনো সরকারে তাদের থাকার প্রশ্ন আসে না। এসব পরিকল্পনার সব তথ্য সরকারের কাছে আসে, ফলে সরকার কঠোর অবস্থান গ্রহণ করে। দেশের ভেতর ও বাইরে থেকে ইউনূস সরকারের প্রতি সমর্থন নিশ্চিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শুরু হয়। সেখানে সব উপদেষ্টারা রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকের সিদ্ধান্ত হয় পুরো পরিস্থিতির ওপর একটি বিবৃতি দেয়া হবে। কঠোর এই বিবৃতিতে সবাইকে সতর্ক করে দেয়া হয়। এই বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে এই বিবৃতি ছিল ভারতপন্থী রাজনৈতিক শক্তি ও সেনাপ্রধানের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। এর মধ্য দিয়ে সরকার জানিয়ে দেয়, তারা শুধু ষড়যন্ত্রকারী বিভিন্ন ব্যক্তির তৎপরতার কথা জনগণকে জানাবে না, প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করবে। সরকারের এই বিবৃতি প্রকাশের পর দেশে বিদেশে থাকা ফ্যাসিবাদের সহযোগীরা নিশ্চুপ হয়ে যায়। তাদের চোখে মুখে নেমে আসে অন্ধকার। ডক্টর ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি বা সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক তৎপরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। দলটির মধ্যে থাকা ক্ষুদ্র একটি ভারতপন্থী অংশের জন্য বিএনপির ভাবমর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি একটি সমর্থক নির্ভর দল, কিন্তু বামধারার কিছু প্রোপাগান্ডাকারী ও নেতার কারণে দলটি সাধারণ মানুষের কাছে পরিচিত হচ্ছে ভারতপন্থী দল হিসেবে। বিএনপির দাবির সাথে সুর মিলিয়ে ভারত যখন বারবার নির্বাচনের কথা তোলে, তখন সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি করা স্বাভাবিক। এক্ষেত্রে ভারত চতুর খেলা খেলছে। ভারতের গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বিএনপির সাথে ভারতের যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে ইউনূস সরকারকে উৎখাত করবে। ভারতের এসব প্রচারণার লক্ষ্য হচ্ছে বিএনপির সম্পর্কে জনমনে এই ধারণা দেয়া, বিএনপি একটি ভারতপন্থী দল। বিএনপিকে দুর্বল করার জন্য ভারত এই প্রচারণা চালাচ্ছে। দলটির অনেক নীতি নির্ধারকরা তা বুঝতে পারছে না, বরং অনেকে ভারতের ফাঁদে পা দিয়েছে। এতে শুধু
দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। ডক্টর ইউনূস ভারতপন্থীদের ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন শক্তি নিয়ে ফিরে এসেছেন। ভবিষ্যতে ভারতপন্থীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন থাকে তার উপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।